হ্যালো, হ্যালো এভরিবডি। আজকে লাইভে আসবো ভেবেছিলাম, কিন্তু ৮টার সময় আসবো ভাবলাম, কিন্তু এটা সম্ভব হলো না, তাই একটু দেরি হয়ে গেল আসতে। আম, আজকে ভেরি স্পেশাল ডে, ঠিক আছে? নট অনলি আমার লাইফে স্পেশাল ডে, বাট আজকে একটা ভেরি স্পেশাল ডে হচ্ছে অটিজম ডে, ঠিক আছে? অটিজম ডে নিয়ে আমরা কিছু কথা বলবো, তারপরে আমরা ইনফার্টিলিটির কথায় নিশ্চয়ই ফিরবো। তো যাই হোক, বলি আজকে আমার এখানে এখানে ঘরে ঢুকতে দেরি হলো বলে আমার লাইভে আসতে দেরি হলো। দেখি ওয়েট করি কারা জয়েন করে। তো প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা ফ্লাইটে আটকে গেছিলাম, তো সেই জন্য ঠিক সময় পৌঁছাতে পারিনি, তাই কথা দিয়েও রাখতে পারিনি, ৮টায় শুরু করতে পারিনি। এনিওয়ে, আজকে যে স্পেশাল ডেটা নিয়ে কথা বলি সেইটা হচ্ছে অটিজম ডে। তোমরা কি জানো অটিজমের ডে কালার কি? কালার ইজ ব্লু, এনি কাইন্ড অফ ব্লু। তো আমিও চেষ্টা করেছি আজকে আমার ড্রেসের কালার, আমার শাড়ির কালার ব্লু পরতে, যে যেইটা আমার অটিজম ডে এর সাথেও ফিট করে। আহ, তো অটিজম জিনিসটা কি তোমরা কি জানো? অটিজম মানে হচ্ছে উম এটা একটা বা যে কারোর হতে পারে, এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এএসডি বলে যে এই কথাটাকে, মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটায় অনেকের খুব সামান্য প্রবলেম হতে পারে, খুব বেশি প্রবলেমও হতে পারে। আমি আজকে একটা উম, জিনিস পড়লাম, একটা আর্টিকেল পড়তে পড়তে দেখলাম খুব আশ্চর্যভাবে, এখন আমি ইংল্যান্ডে আছি, লন্ডনে আছি, তো এইখানে মানে ইংল্যান্ডে অটিজমের অটিজমের নাম্বার অনেক বেশি। এখানে একটা পরিসংখ্যান বলছে, কিংস কলেজের একটা পরিসংখ্যান বলছে যে 1 in 100 ওরা একটা স্টাডিতে পেয়েছে, মানে ১০০ জনের যদি লোককে আমরা দেখতে পাই তাদের মধ্যে একজন অটিজমে ভুগছে। ভাবো কি সাংঘাতিক ব্যাপার। তো অটিজম, এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটায় কি হয় না, অনেক সময় যারা, এটা তো একটা স্পেকট্রাম ডিসঅর্ডার, এএসডি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তো এই স্পেকট্রামের যারা খুব হায়ার লেভেলে আছে তারা হচ্ছে অনেক সময় আমাদের অনেক আর্টিস্ট, অনেক বিখ্যাত ব্যক্তি, যারা যারা অনেক বুদ্ধিজীবী, খুব সুপার ব্রিলিয়েন্ট লোকজন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের পার্ট, তারা দেখবে তাদের সোশ্যাল লাইফে তাদের বেশি বন্ধু থাকে না, বা তারা সোশ্যালি অত ভালো ইন্টারাক্ট করতে পারে না, সেটা অটিজমের প্রবলেম। কিন্তু আদারওয়াইজ কিন্তু তারা অনেক সময় তাদের নিজেদের ফিল্ড, যেটা তারা ভালোবাসে, সেই ফিল্ডে তারা এক্সেল করে। আরেকটা স্পেকট্রামের আরেকটা দিক ধরো, যেখানে হচ্ছে তারা একদমই প্রায় কিছু নিজের কাজ করে উঠতে পারে না। হ্যাঁ, তারা হচ্ছে খুব লোয়ার ডিগ্রিতে রয়েছে, মানে কি বলবো, তারা সবকিছুর জন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট, মানে বেসিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায়, তারা নিজেরা বাথরুমও করতে পারছে না, সবকিছুর জন্যই তারা ডিপেন্ডেন্ট, কথা বলতে পারছে না। ভেরি প্যাথেটিক লাইফ। তো ইন্ডিয়াতে যে অটিজম নেই এটা ভেবো না, অটিজম অনেকের বাচ্চার মধ্যেই আছে। হ্যাঁ, তো সেটা ধরা হচ্ছে সবচেয়ে মুশকিল, এর কারণ জানা মুশকিল। আম, সেই জন্য এর প্রিভেনশন বা কোনো ট্রিটমেন্ট হয় না, এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেহেতু। আহ, তো সেই হিসাবে অটিজমের কিছু ধরো ফ্যাক্টর আছে, কিছু জেনেটিক ফ্যাক্টরস হতে পারে, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি আমরা কেউই জানি না যে কিসের জন্য অটিজম হয়। এবং যেহেতু এটার কোনো জেনেটিক পার্টিকুলারলি পিন পয়েন্ট করা যায় না, সেই জন্য কেউ যখন গর্ভাবস্থায় আছে সেই মায়ের যদি চেক লাগে, সেইটা করা যায় না, কারণ আমরা যে সমস্ত চেক করি জেনেটিক ডিসঅর্ডার, যেমন ধরো খুব কমন ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, এইগুলো ট্রাইজমি বা মনোজমি, যেমন টার্নার সিনড্রোম, এগুলোর যেমন চেক করা যায়, অটিজমের সেরকম কোনো চেক হয় না। কারণ অটিজম একটা মেন্টাল ডিসঅর্ডার, বাচ্চার ডেভেলপমেন্ট, মানে বাচ্চার জন্মের পরে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, মেন্টালি ডেভেলপ করছে তার সমস্ত কিছু, তখন বোঝা যায় যে তার সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে না, অন্য কারোর সাথে ইন্টারাক্ট করতে পারছে না, অন্য বাচ্চার সাথে ইন্টারাক্ট, মা বাবার দিকেও তাকাচ্ছে না, কথা বললে শুনছে না, একটা নিজের অন্য জগতে থাকে এরা। তো ভেরি মানে নিজের মধ্যেই নিজে থাকে একটা, সে কারোর সাথে ইন্টারাক্ট করতে চায় না।
তো এগুলো মাল্টিপল ফ্যাক্টরস এগুলোর মধ্যে কাজ করে, এবং এটা যেহেতু বোঝা মুশকিল এবং বাচ্চার জন্মের পরে বিহেভিয়ারাল ডিসঅর্ডার থেকে বোঝা যায়, সেই জন্য এটার কোনো তোমার আদারওয়াইজ রেমিডিজ নেই। কিন্তু যেহেতু সাইকোলজিক্যাল প্রবলেম, সেইটা যদি প্রথম থেকে ডায়াগনোসিস হয়ে ঠিক মতো সাইকোলজিক্যাল অর সাইকিয়াট্রিস্টদের ট্রিটমেন্ট করা হয়, তাহলে কিছুটা ইমপ্রুভ করতে পারে। এবং ডিপেন্ড করে অটিজমের স্পেকট্রামের কোথায় আছে সে। সে যদি খুব ভালো স্পেকট্রামের দিকে থাকে, তাহলে লাইফে সে ঠিকঠাকই করে নেবে। কিন্তু হ্যাঁ, সোশ্যাল ইন্টারাক্ট করতে পারবে না, বন্ধু বান্ধব থাকবে না, একা একাই জীবন কাটাবে। অরেলস যদি কেউ দেখে যে তোমার ইয়ের আজকে কি নিয়ে বলছো সুস্মিতা কর্মকার, অপারেশন ইনফেকশনে জরায়ুর মুখ ছোট থাকে, কি করা যাবে? হ্যাঁ, সেইটা তো অন্য প্রবলেম। জরায়ুর মুখ ছোট থাকার নিয়ে আমরা অন্যদিন ডিসকাস নিশ্চয়ই করব। তো আজকে যেহেতু অটিজম ডে, সেই জন্য অটিজম নিয়ে বলছি। যদি আগে ডায়াগনোসিস করা যায়, মানে জন্মের পরে যত বাচ্চার ডেভেলপমেন্টে যদি একটু অসুবিধা, অনেক সময় দেখবে বাচ্চাকে তুমি একটা শব্দ শোনাচ্ছ, সে তোমায় রিয়াক্ট করছে না, সেই দিকে তাকাচ্ছে না, এগুলো নর্মাল না, এগুলো উড়িয়ে দিলে হবে না। আগে যদি এক্সপার্টের ওপিনিয়ন নেয়, কিছুটা ইমপ্রুভ করা যায়, বাট কমপ্লিটলি কিওর কিছু না, এরকম কোনো ওষুধ হয় না অটিজমের। আর জেনেটিক্যালি একটা অদ্ভুত জিনিস, যে অনেক সময় দেখা যায় যে এজিং পেরেন্ট তাদের বাচ্চাদের অনেক সময় অটিজম হতে পারে, স্পেশালি প্যাটার্নাল এজ, বাবার এজ অনেক সময় ইম্পর্টেন্ট। যদি 50 বা 50-এর বেশি বয়স হয় বাবার, সেই ক্ষেত্রে অনেক সময় আহ, সেই বাবার যে বাচ্চা হবে তার অটিজম হতে পারে, অথবা তার নাতি নাতনি, মানে হয়তো একটা জেনারেশন স্কিপ করে গিয়ে পরের জেনারেশনে গিয়ে অটিজম এফেক্ট করতে পারে। খুব আশ্চর্য ব্যাপার, কারণ এই জেনেটিক্সটা অদ্ভুত ভাবে কাজ করে। মানে কারুর যদি গ্র্যান্ড পেরেন্টস, মানে দাদুর অনেক বয়সে তার বাবা মা হয়েছিল, বাবা বা মা হয়েছিল, সে কিন্তু জিনটা ক্যারি করতে পারে অটিজমের। সে আবার পরবর্তী জেনারেশনে, যদিও তার ঠিক সময় বাচ্চা হচ্ছে, কিন্তু ওই জিনটা যেহেতু ক্যারি করছে, সে পরবর্তী জেনারেশনে করতে পারে যে অটিজম হলো। তো এটা অদ্ভুত ডিসঅর্ডার। তো যাই হোক, আম, এইটা নিয়ে অ্যাজ অ্যান ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমি বলছি এই কারণে ইস ভেরি স্পেশালি সবার এই সম্বন্ধে জানা উচিত। এবং যেহেতু ডায়াগনোসিস করা যায় না অনেক সময়, বাচ্চারা কিরকম হবে এই নিয়ে আমাদের বারবার প্রশ্ন শুনতে হয় ইনফার্টিলিটি। আচ্ছা, আইভিএফ করলে কি বাচ্চা নর্মাল বাচ্চা হয়? এই যে কোয়েশ্চেনটা তোমাদের, তো সেইটার জন্য বলি যে আইভিএফ এর সাথে কিন্তু অটিজমের কোনো সম্পর্ক নেই। এই একটা কন্ডিশন যেটা আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি না, কিছু ফ্যামিলি হিস্ট্রি নেই, কারোর একটা হয়তো অটিজম বাচ্চা হলো, তো এইটাতে কিন্তু কোনো আইভিএফ এর সাথে কোনো ডাইরেক্ট রিলেশন নেই। হ্যাঁ, জেনেটিক্স এর সাথে কিছুটা আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিছুটা আছে, বাকি কিছু ফ্যাক্টর আননোন আছে। তো এমনিতেই আমি বলি যে মা বাবা যখন সুস্থ থাকো, দেখো বয়স তো মোটামুটি 40-এর মধ্যেই বেশিরভাগ লোকের বাচ্চা কাচ্চা হয় নর্মালি। আমাদের আইভিএফ পেশেন্টরা 40 থেকে 50 এই এজ ব্র্যাকেটের মধ্যে অনেকেই আছে। কিন্তু তাও আমি বলবো, যেহেতু এটা সরকারও আমাদের বয়স বেঁধে দিয়েছে, মায়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম 50, বাবার ক্ষেত্রে 55, তো সেই ক্ষেত্রে ইউজুয়ালি উইদিন 50 বেশিরভাগ লোকের বাচ্চা হয়ে যায়। 40, 42, 45, 47 অব্দি ইয়েস আমরা প্রায়শ ডিল করি। তারপরের এজ গ্রুপটা ভেরি রেয়ার, আনলেস কারুর কোনো মিস হয়েছে সেই জন্য। তো সেই জন্য যদি তোমার ইয়ে হয় যে খুব আনলাইকলি যে কারুর এই জন্য অটিজম হবে, এবং আইভিএফ ট্রিটমেন্টের সাথে এর কোনো ডাইরেক্ট যোগাযোগ নেই। এই তো অনেকে জয়েন করেছো, মেমসা জয়েন করেছে, আলমগীর বলছে, সুস্মিতা আছে, দিনেশ আছে, হ্যালো। তো আজকে চলো, আজকে মেল ইনফার্টিলিটি নিয়ে কিছু কথা বলি। দেখো, মেল ইনফার্টিলিটি এখন অনেক যে বাড়ছে, এই নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি। আহ, কিভাবে তুমি ইমপ্রুভ করতে পারো, তার কারণটা যদি তুমি জানো যে কেন হচ্ছে, তাহলে ইমপ্রুভ করার একটা রাস্তা ভাবা যায়। তো যেগুলো আমাদের হাতে আছে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। যেমন ধরো জেনেটিক ফ্যাক্টর, এটা আমাদের হাতে নেই। কারো যদি ধরো ফ্যামিলি হিস্ট্রি থাকে কোনো একটা ডিজিজের, যার জন্য তার অ্যাজোস্পার্মিয়া ডেভেলপ করছে, ধরো ওয়াই ক্রোমোজোমে প্রবলেম আছে, অথবা সিস্টিক ফাইব্রোসিস আছে, সেই জন্য অ্যাজোস্পার্মিয়া আছে, সেইটা তুমি ইমপ্রুভ করতে পারবে না, এটা জেনেটিক ফ্যাক্টর, এটা আমরা ডায়াগনোসিস করি, কি করা যায় সেটা বলি। কিন্তু বেশিরভাগ ফ্যাক্টর কিন্তু খুব কম ফ্যাক্টর, ঠিক আছে, খুব কম পার্সেন্টেজ লোকের হয়। বেশিরভাগের ক্ষেত্রে যেটা হয়, সেইটা কিন্তু তোমার অনেকটাই লাইফস্টাইল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, নানা রকম ডিজিজ প্রসেস যেগুলো আমাদের এফেক্ট করে,
সেগুলো একটা ফ্যাক্টর আছে। যেমন ধরো কমন থিং হচ্ছে ওবেসিটি, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল হাই। এইগুলো তোমার যেমন ভাবে শরীরের সমস্ত সেলকে এফেক্ট করে, তেমনি ভাবে স্পাম সেলের প্রোডাকশন এবং যে মানে টেস্টিস এবং স্ক্রোটামের ব্লাড সাপ্লাই এফেক্ট করে। অনেকের ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয় কারণ পেনিসের ব্লাড সাপ্লাই এ সমস্যা হচ্ছে। তো এইগুলো কিন্তু কিসের জন্য হচ্ছে? ধরো অ্যাথেরোস্ক্লেরোসিস হলো ডিউ টু ক্রনিক ডিজিজ, যেমন ধরো এই ব্লাড প্রেশার, ওবেসিটি, কোলেস্টেরল, এই সমস্ত জন্য, সুগার। তো সেইটা যেমন ধরো হার্টের ব্লাড ভেসেলসে প্রবলেম করলে লোকের হার্ট অ্যাটাক হয়, তেমনি বডির অন্যান্য ব্লাড ভেসেলস গুলোকেও কিন্তু এফেক্ট করে। তার মধ্যে এই স্পার্ম যেখানে তৈরি হয় স্ক্রোটামের মধ্যে, সেই ব্লাড ভেসেলস গুলো যদি অ্যাফেক্টেড হয়, তাহলে টেস্টিসের ব্লাড সাপ্লাই খারাপ হলো, তাতেও কিন্তু ড্যামেজ হবে। এছাড়া আরেকটা জিনিস বুঝতে হবে, স্পার্ম একটা অদ্ভুত সেল, যেটা তোমার বডিতে তৈরি হচ্ছে, ছেলেদের বডির মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু কাজটা করছে ফিমেল বডিতে গিয়ে, যেখানে প্রেগনেন্সিটা বানাচ্ছে। তো সেইটা যেহেতু একটা অন্য বডিতে গিয়ে কাজ করতে হবে, এনভায়রনমেন্টের মধ্যে আসতে হবে, তো ন্যাচারালি অনেক কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস, যেমন ধরো বাইরের পলিউশন কত, যেখানে তুমি থাকছো সেই জায়গার পার্টিকুলার লেভেলের কথা বলছি, পলিউশন কত, তোমাদের বডির বাকি যে লেভেল গুলো রয়েছে, কেউ ধরো স্মোকিং বা অন্য কোনো ইলিসিট ড্রাগ নিচ্ছ বা অ্যালকোহল নিচ্ছ, যেগুলো তোমার সেলগুলোকে এফেক্ট করে, তখন এই সেলগুলোকে এফেক্ট করছে। এবং সর্বোপরি যেহেতু এটা বাইরে এসে কাজ করতে হবে, মোটিলিটিটা অনেক ইম্পর্টেন্ট, পুরো জেনিটাল ট্র্যাক্টটাকে এর মধ্যে দিয়ে যেতে হবে। তো আহ, সেই জন্য তোমার আহ, এই স্পাম সেল যদি স্ট্রং না হয়, তাহলে সে এগ অব্দি পৌঁছাতে পারে না। তো সেইটাকে স্ট্রং করার জন্য কি কি আছে দেখো, তোমার আমি আগে বলবো যে অ্যাংজাইটি, টেনশন ভীষণ বাজেভাবে কাজ করে। তো সেই জন্য সেইগুলোকে হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো। এই যে পূজা সামন্ত লিখছে যে তার টুইনের একটার হার্টবিট আসেনি, এটা কেন হলো নিয়ে সে পূজা আবার অ্যাংজাইটি করছো। এই অ্যাংজাইটি করে তো কোনো লাভ নেই। যে বাচ্চাটার হার্টবিট আছে, সেই বাচ্চা যদি তোমার ঠিক মতো বাড়ে, তাহলেই তোমার খুব ভালো সিঙ্গেলটন প্রেগনেন্সি হবে। তো একটার হার্টবিট কেন আসেনি, এটা নিয়ে অ্যাংজাইটি বা টেনশন করার কোনো দরকারই নেই। এটা থেকে এইরকম প্রত্যেকটা ছোট ছোট জিনিসে যদি তোমরা অ্যাংজাইটি করতে থাকো, তাহলে আবার তোমারই ব্লাড সাপ্লাই, এই যে বাচ্চাটা আছে তোমার পেটে, তার ক্ষতি করে দিচ্ছ। তো সেই জন্য এটা নিয়ে কোনো অ্যাংজাইটি করো না পূজা, এইসব কথা নিয়ে তোমার ভাবার দরকার নেই। তোমার ডক্টর নিশ্চয়ই তোমাকে ডাইরেক্ট করছে কি করতে হবে, কি আরেকটা বাচ্চা যাতে ভালো থাকে। টুইন প্রেগনেন্সি কারোর জন্যই খুব একটা হেলদি আউটকাম দেয় না। যাই হোক, যে কারণে বলছিলাম যে সিমেনের স্পার্মের কোয়ালিটি নিয়ে, তো আমি বলবো যে এই অ্যাংজাইটি এবং টেনশন তোমার ক্ষতি করবে, কারণ তোমার মাথার যে হরমোনগুলো স্ট্রেসের জন্য তৈরি হয়, সেইগুলোর লেভেল বাড়িয়ে দেবে, এবং তার জন্য বডিতে কর্টিজল বলে একটা হরমোন খুব বেড়ে যায়। অনেক সময় আমার অনেক পেশেন্টকে আমি স্টেরয়েড ট্রিটমেন্টও দিতে হয়েছে টু কাট ডাউন দিস কর্টিজল লেভেল অ্যান্ড অ্যাংজাইটি ইনডিউস কর্টিজল। তো এইটা ইউজুয়ালি রুটিন ট্রিটমেন্টে আমরা কাউকে দিই না, কিন্তু অনেক সময় দেখা যায় যে কারো কারো কর্টিজল লেভেল ভেরি হাই, এবং দ্যাট ইজ কজিং প্রবলেম। কর্টিজল বাড়লে শরীরে বিভিন্ন কিছুর মধ্যে প্রবলেম হয়, তখন প্রেশার টেশারও বেড়ে যায়, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক হতে পারে। আবার এগুলো শরীরে সেলগুলোকে গোলমাল করতে পারে, এগের কোয়ালিটি খারাপ করতে পারে, নাম্বার কমিয়ে দিতে পারে। স্পার্মের ক্ষেত্রেও তাই, নাম্বার কমিয়ে দিতে পারে। খুব কম হয়ে গেলে অ্যাজোস্পার্মিয়া অবধি হয়ে যেতে পারে। তো এগুলো সমস্ত কিছুই হতে পারে। আহ তো তোমার সেইগুলো নিয়ে কি করে ইমপ্রুভ করতে পারে ভাবো। তো তোমার অ্যাংজাইটি, টেনশন, এটা তোমার হাতে। তোমাকে একটা কোপিং মেকানিজম নিশ্চয়ই খুঁজে বার করতে হবে কিভাবে এটা কমানো যায়। যদি এটা প্রেশার বাড়িয়ে দিচ্ছে, সুগার করে দিচ্ছে, কোলেস্ট্রল বাড়াচ্ছে, সেগুলোর জন্য ডক্টরকে দেখাতে হবে, এবং তারা যেগুলো বলবে ওষুধপত্র নিতে, সেগুলো তোমার নিতে হবে, যাতে কিনা এই প্রসেসগুলো, মানে যেমন ধরো সুগার, ব্লাড সুগার যদি কন্ট্রোল থাকে, থাইরয়েড যদি কন্ট্রোল থাকে, কোলেস্ট্রল যদি কন্ট্রোল থাকে, তাহলে তো অসুবিধা নেই না। কিন্তু যদি এগুলো কন্ট্রোল না থাকে, তাহলে এগুলো তোমার শরীরে নেগেটিভলি এফেক্ট করবে, অ্যান্ড স্পাম সেলকেও নেগেটিভলি এফেক্ট করবে। তো তোমার সুস্থ বাচ্চার জন্য সুস্থ স্পাম কিন্তু জরুরি। তো সেইটার জন্য বাবা মার একটা রোল আছে, অতএব সেটা প্রেগনেন্সিটা বানানোর আগেই তোমাদের ভাবা উচিত।
সবকিছু হয়ে গেলে পরে আর তো তুমি এফেক্ট করতে পারবে না সেই প্রেগনেন্সিতে। তো এখন প্রেগনেন্সি যখন আসে না, আমরা তো অন্য উপায় করে দিই, যেমন তোমরা জানো যে আইভিএফ ইক্সি মাধ্যমে আমরা খুব খারাপ কাউন্ট থাকলে সেগুলো দিয়ে প্রেগনেন্সি বানিয়ে দিই। কিন্তু সেটা যদি নিজের কোনো কাজের জন্য হচ্ছে, তো সেইটা তো তাহলে ইমপ্রুভ করলেই তো তোমার কাউন্টটা ইমপ্রুভ করে, সেটা তোমাকে বুঝতে হবে। রিগার্ডিং এক্সারসাইজ, এবার আসি এক্সারসাইজ, যে ধরো নর্মাল এক্সারসাইজ যেগুলো হাঁটা চলা, শরীরের ওজন মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যদি আবার কেউ খুব এক্সেসিভ এক্সারসাইজ করতে থাকে, যেমন জিমে গিয়ে অনেকেই মাসল বিল্ডিং এর জন্য বিভিন্ন রকম এক্সারসাইজ করে এবং মাসল বিল্ডিং এর জন্য বিভিন্ন রকম প্রোটিন পাউডার খেতে শুরু করে, সেগুলো আবার নেগেটিভলি এফেক্ট করে। অতএব তুমি যদি সাধারণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছো, চলাফেরা করছো, ওজন মেনটেন করছো, তাতে অসুবিধা নেই। কিন্তু আবার এক্সেসিভ জিম ট্রেনিং করা, যেখানে তোমার বডিও খুব হট হয়ে যায়, বা ধরো তোমার ওই রকম প্রোটিন শেক টেক খাওয়া, যেগুলো খেলে তোমার মাসেলের জন্য খুব ভালো, কিন্তু অনেক সময় ওগুলো অ্যানাবলিক স্টেরয়েডস থাকে বিভিন্ন ভাবে, হয়তো বলা নেই কিন্তু তাও থাকে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি প্রচুর পেয়েছি যারা খুব ভালো জিম করে বডি বিল্ডিং করেছে, কিন্তু স্পাম কাউন্ট অত্যন্ত খারাপ হয়ে গেছে। তো এইটা অলওয়েজ মনে রাখতে হবে যে কতটা এক্সারসাইজ তোমার জন্য জরুরি, সুস্থ থাকার জন্য ডেফিনেটলি জরুরি, কিন্তু এরম করা উচিত না যে একদম তার জন্য তোমার শুক্রের কাউন্ট খারাপ হয়ে যাচ্ছে। সেটা একটা ব্যাপার। আরেকটা, যেমন ধরো খুব গরমে যদি কেউ কাজ করে, যেমন ধরো আহ, সেটা রান্না বান্না যারা করে, ধরো শেফ যারা, তারা, অথবা কেউ যদি বাইরে কাজ করছো খুব হট ওয়েদারে, তাহলে হতে পারে। অর এলস ধরো অনেকে সনা বা বাথ, এরকম গরম বাথ ইউজ করে এই দেশে। যেমন ধরো এই ইংল্যান্ডে অনেকেই করে, ঠান্ডার দেশ, কি আমাদের গরমের দেশে করার কথা না, কিন্তু অনেকেই এই সনাতেও যায় ওয়েট রিডাকশনের জন্য, কারণ ঘাম হয় প্রচুর গরমে। তাতে উই বিলিভ কিছুটা জল কমে গিয়ে ওয়েট কমায়। তো সেইগুলো যারা করে তাদেরও বারণ করব যে এই এক্সেসিভ হট সনা এবং বাথ, তাতে কিন্তু স্ক্রোটামের এত হট হয়ে গেলে স্পাম প্রোডাকশন কমে যায়, কারণ টেস্টিসটা স্ক্রোটামের মধ্যে রয়েছে, আমাদের বডির বাইরে এই জন্যই রয়েছে, যাতে কিনা এতে টেম্পারেচারটা, বডির টেম্পারেচারের সাথে কম হয়। এখন যদি আমরা প্রচন্ড হটে এক্সপোজার দিই এই জায়গাটাকে, তাহলে ন্যাচারালি তার ব্যাড ইফেক্ট টেস্টিসের সেলগুলোর মধ্যে পড়বে, তার মানে হচ্ছে স্পাম প্রোডাকশন কমে যেতে পারে। তো সেই জন্য একটু ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা থাকা মানে গরমে যে যারা কাজ করতে বাধ্য হচ্ছে, তাদের বলবো ইন বিটুইন একটুখানি গ্যাপ নেওয়া, এবং মাঝে মাঝে ঠান্ডার মধ্যে একটু এসে থাকা, আবার তারপরে গিয়ে কাজ করা। আর ভিতরের যে ব্রিফ গুলো পরছো সেটা প্রচন্ড টাইট না পরে, বা জামা প্যান্ট যেগুলো প্যান্ট পরছো প্রচন্ড টাইট না পরে, একটু যদি এয়ারেশনের ব্যবস্থা থাকে, তাহলে অসুবিধা হওয়ার কথা না। আমাদের দেশের দেখো ট্র্যাডিশনাল, আমরা গরমের দেশের লোক বলে ট্র্যাডিশনালি এই সমস্যাগুলো আমাদের ছিল না, কারণ আমরা চিরকালই ঢিলা ঢালা, আমাদের পূর্বপুরুষদের দেখো ড্রেস দেখো, ধুতি লুঙ্গি যেই টাইপের জামা কাপড়গুলো পরতো আগে সবাই, ঢিলা ঢালা পোশাক পরতো, তো ন্যাচারালি কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন আধুনিকতার চাপে পড়ে আমরাও, আমাদের পোশাক আশাকও চেঞ্জ হয়েছে। তো খুব টাইট প্যান্ট বা খুব টাইট ব্রিফ পরে সবসময় যদি কেউ থাকে, তাহলে ডেফিনেটলি অফিস আওয়ার্সে যদি আছে ধরো 8-10 ঘন্টা এরকম থাকছো, তখনও সেটা ড্যামেজ করতে পারে। তো সেগুলো হচ্ছে তোমার হাতে আছে, সিম্পল সিম্পল মেজার, এগুলো করলে যদি ভালো থাকো, তো ওয়াই নট ডু ইট। ঠিক আছে, বাকি রইলো তোমার ধরো খাদ্যাভ্যাস। খাওয়ার ইজ ভেরি ভীষণ ইম্পর্টেন্ট। খাবারের মধ্যে অনেক সময় আমি, জানো, আমার সব পেশেন্টদেরই বলি ফ্রুটস অ্যান্ড নাটস প্রচুর খেতে। ফলের মধ্যে যেমন ধরো জিঙ্ক আর ফলিক অ্যাসিড, যেগুলো তোমার সেলের প্রোডাকশনের জন্য লাগে, সেগুলো সেল ডিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই প্রত্যেকটা মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিউট্রিয়েন্টস তোমার জন্য জরুরি। তো ধরো আমরা যারা মাছ মাংস খাই, আমরা আমাদের অ্যানিমাল প্রোটিন, মাছ মাংস থেকে, ডিম, এগুলো থেকে ভিটামিন B12টা পাই, কিন্তু ফোলেট হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস থেকে আসে। সেই জন্য যেমন ধরো যে কোনো, আমাদের তো বাঙালিদের দেখো এটা শাক খাওয়া, প্রথম পাতে শাক শুক্তো এই টাইপের জিনিস খাওয়া আমাদের একটা ট্র্যাডিশন। এই ট্র্যাডিশনটা আমরা ছেড়ে দিয়ে এখন যদি শুধু ভাত আর আলুর তরকারি খাই, বা রুটি আর আলুর তরকারি খাই, বাড়িতে রান্না করছি না, বাইরে থেকে কিনে নিচ্ছি, এইরকম লাইফস্টাইল করলেই হচ্ছে তখন মুশকিল। ঠিক আছে, তো সেই জন্য যদি কেউ ঠিকঠাক মতো, আমরা যেরকম ট্র্যাডিশনালি খাওয়া উচিত সেরকম খাই, তাহলে অসুবিধায় পড়ি না। যেমন ধরো আমাদের শাক সবজি, তার মধ্যে পালং শাক, তারপরে ধরো নোটে শাক, তারপর লাল শাক, কত রকমের শাক আছে, এই যে শাকগুলো, এগুলো আমরা যে প্রথম পাতে খাওয়া,
তারপরে ধরো শুক্তো, শুক্তোর মধ্যে কি থাকে, অনেক রকমের ভেজিটেবল দিয়ে এটা করা হয়। ধরো অনেকে পাঁচ তরকারিও বলে, হ্যাঁ, তো এখানে কাঁচকলা থাকে বিভিন্ন রকম, যেগুলো তোমার আয়রনের সোর্স। এছাড়া রাঙালু দিয়ে কেউ কেউ করে। তো এইগুলো প্রত্যেকটা জিনিসে কিন্তু খুব ভালো অ্যামাউন্ট অফ নিউট্রিশন পাওয়া যেতে পারে, সেগুলো ট্র্যাডিশনাল ফুডেই পেতে পারো। এবার তুমি ভাত বা রুটি কি খাচ্ছ সেটা তো তোমার চয়েস। পুরো ইন্ডিয়ার সবাই ভাত খায় না, আমরা বাঙালিরাই মেনলি রাইস ইটিং। আর ধরো নর্থ ইস্টের লোকজনও আছে যারা রাইস ইটিং, বাকি কিন্তু ইন্ডিয়ার বেশিরভাগ লোকই রুটি খায়। তো ভাত রুটিটা নিজের নিজের চয়েস, কিন্তু হ্যাঁ, সবজি ডেফিনেটলি রেগুলার খাওয়া উচিত। একটু কষ্ট করে বানাতে হবে, সবসময় কিনে নিয়ে এলে হবে না। কিনে নিয়ে এলে তুমি ওই আলুই বেশি পাবে, সবজি কম পাবে। তো যদি এক প্রান্তই রান্না না করা যায়, যারা ধরো অফিস ওয়ার্ক গোয়ার, সময় পাচ্ছ না রান্না করার, তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করো স্যালাডের ওপর থাকতে, যেখানে তোমার সবজিটা তুমি স্যালাড ফর্মে খাচ্ছ। যেমন ধরো ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ, সবকটা ইম্পর্টেন্ট, কিন্তু পেঁয়াজও খুব ভালো। বিট, গাজর, যেগুলো খুব সুন্দর কালারফুল, প্রত্যেকটার মধ্যে থেকে তুমি ভিটামিন এবং মিনারেলস গুলো পাবে। তো সেগুলো দিয়ে যদি একটা স্যালাড বানিয়ে নাও, হ্যাঁ, একবারেই ধরো কুটে নিলে, তারপরে সেটা দিয়ে স্যালাড বানিয়ে রাখলে, রেগুলার যদি খাও খুব ভালো। আরেকটা সোর্স হচ্ছে যে কোনো ডাল, ডালের মধ্যে প্রচুর ফাইবার্স থাকে। তোমার যে কোনো সময় ডাল ইজ ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ দ্য ভেজিটেরিয়ানদের জন্য, তো এটাই ভেরি গুড সোর্স অফ প্রোটিন। প্রোটিন এবং ফাইবার্স খুব ভালো আছে যে কোনো ডালে। তো ডালের মধ্যে যদি আবার ডালটাকে তুমি ভিজিয়ে রেখে অঙ্কুরিত করো, যেমন ধরো গ্রিন মুগগুলো বা ছোলা, এগুলোকে, মটর, এগুলোকে যদি আমরা অঙ্কুরিত করি, এই জার্মিনেশন প্রসেসে প্রচুর ভিটামিন তৈরি হয়। এবং এই ভিটামিনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এগেন, আমরা এখানে বি ভিটামিন, বি কমপ্লেক্স ভিটামিন গুলো পাবো, ভিটামিন ই পাবো। তো এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে কিছু সিডস অ্যান্ড নাটস। সিডস এর মধ্যে চিয়া সিডস আর ফ্যাক্স সিডস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে সানফ্লাওয়ার সিড, পাম্পকিন সিড মানে কুমড়ো বিচি। তোমার দেখবে কুমড়ো বীজ আলাদা করে বিক্রি হয় আজকাল, যখন কুমড়ো বাজারে বিক্রি হয়, বীজটা তো প্রায় ওরা কেটেই দিয়ে দেয়, শুধু কুমড়োটা দেয়। তো কুমড়োর বীজটা বেশি ভীষণ ইম্পর্টেন্ট, আলাদা করে কুমড়ো বীজ কিনতে পারবে। তরমুজের বীজ দেখবে আলাদা করে পাওয়া যায়, যেটাকে আমরা বাংলা চাল মগজ বলি, বিভিন্ন রান্নায় দেওয়া হয় এবং ভালো জাতীয় রান্নায় দেওয়া হয়, পোস্তর সাথে মেশানো হয়। তো চাল মগজ, সেটাও খুব ইম্পর্টেন্ট। তোমার এগুলো প্রত্যেকটা থেকে তুমি নিউট্রিয়েন্টস পাবে। আর হচ্ছে তোমার এই যে বললাম সূর্যমুখীর বীজ, এগুলো আলাদা করে বীজ হিসাবে কিনতে পারো। এগুলো তোমার স্ন্যাকিং এর জন্য ইউজ করতে পারো অল্প একটু অ্যামাউন্টে। সকালবেলা ব্রেকফাস্টে, আমি যেমন নিজে ব্রেকফাস্টে সিডস খেতে খুব পছন্দ করি, দুধ বা দই দিয়ে। আমি দুধ ভালোবাসি বলে দুধ দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো তোমার সেই জন্য যার যেটা পছন্দ সেটা খেতে পারো নিশ্চয়ই, কিন্তু এই সিডস গুলোকে তোমার খাবারের তালিকায় রাখবে। আরেকটা খুব কমন সিডস যে হচ্ছে সাদা তিল এবং কালো তিল, দুটোই খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন তুমি ট্র্যাডিশনাল রান্না দেখো, আমাদেরও দেখবে তিলের নাড়ু হয়, তিলের বিভিন্ন মিষ্টি হয়, তিলের, এই ধরো আমি গ্রিস থেকে ঘুরে এলাম রিসেন্টলি, ওদেরও দেখলাম তিল বাটা দিয়ে একটা হালুয়া বানাচ্ছে ওরা। তো দেখো ট্র্যাডিশনাল খাবারের মধ্যে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আগেও চিরকাল ওরাও খেত, আমরাও খেতাম, এবং আমরা ভালো ছিলাম তাতে। এখন এগুলো আমরা খাই না, খুব মুশকিলে নিজেদেরই ফেলছি। তো সাদা তিল কালো তিল দুটোরই খুব ইম্পর্টেন্স আছে। যে কোনো রান্নায় যেমন কালো তিল দেওয়া হয়, কালো তিল এমনিও খাওয়া যায়, ঠিক আছে। সাদা তিল তো তুমি বেটে খেতে পারবে, যে কোনো মিডিল ইস্ট কান্ট্রিতে যাবে সেখানেও তোমার দেখবে সাদা তিলের ভীষণ ইউজ আছে রান্নায়। জাপানিজদের দেখো রান্নার মধ্যে সাদা তিল দেবে, বিস্কুটে তিল দেবে। তো এগুলো ট্র্যাডিশনাল খাবারে এগুলো কেন দেয় না, এগুলো ট্র্যাডিশনাল ফুড, এগুলোতে ইমপ্রুভমেন্ট হবে। তো যদি রেগুলার একটু এগুলো নিজেরা খেলে ভালো থাকো, তো ওয়াই নট। ঠিক আছে, এই সমস্ত বীজের মধ্যে তিলটা খাওয়া ইজ ভীষণ ইম্পর্টেন্ট, অনেক নিউট্রিয়েন্টস পাবে। এছাড়া নাটস এর মধ্যে বারবার আমি যা বলি, এখনো আবার বলবো, আমন্ড অ্যান্ড আখরোট, এই দুটো বাদাম একদম প্রচন্ড অমৃতের মতো। অতএব রেগুলার অ্যাটলিস্ট 4-6টা করে আমন্ড আর আখরোট যদি পারো খাও, তোমার স্পাম কাউন্ট ইমপ্রুভ করার জন্য খুবই ভালো হবে সেটা। এছাড়া তোমার যদি অন্যান্য বাদাম এবং কিশমিশও ইনফ্যাক্ট ভালো, এতেতেও আয়রন থাকে, খেজুরেও থাকে, আরো অনেক নিউট্রিয়েন্টস আছে। কিন্তু মুশকিল কি, খেজুর আর কিশমিশের হচ্ছে সুইটটাও অনেক বেশি থাকে বলে, যারা ডায়াবেটিক বা যারা ওয়েট কন্ট্রোল করার চেষ্টা করছো, তাদের জন্য এটা হয়তো খুব ভালো হয় না। আদারওয়াইজ কিন্তু অল্প একটুখানি নেওয়া যেতেই পারে। বাদামের সাথে কিশমিশ মিশিয়ে খাওয়া খুব ট্র্যাডিশনাল খাবার, খেতেই পারো। অথবা শুধু বাদাম যদি খেতে পছন্দ করো, এখন স্মোকড পাওয়া যায়, বাদামগুলো নোনতা পাওয়া যায়। আমাদের চীনা বাদামও কোনো দোষ করেনি, সেই বাদামও খুব ভালো।
ঠিক আছে? আরেকটা হচ্ছে যে তেল ইউজ করবে রান্নায়, সেইটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। চেষ্টা করবে নাটস এর তেল ইউজ করতে। অলিভ অয়েল খুব ভালো। ইটালিয়ান খাবারে ইউজ হয়। আমাদের দেশে ট্র্যাডিশনাল কিন্তু অলিভ অয়েল না, আমাদের হচ্ছে সর্ষের তেল। তো সর্ষের তেল হচ্ছে দেখো চিরকাল আমাদের পূর্বপুরুষরাও খেয়ে এসছে ঘানিতে পেশা সর্ষের তেল। তো সর্ষের তেলের একটা ভালো কোয়ালিটি, সেটা কিন্তু রান্নায় ইউজ করা বেটার দেন ধরো সানফ্লাওয়ার অয়েল। কিন্তু তিলের তেলও খুব ভালো, এটাও একটা ওই তেল জাতীয় শস্য। তিলের তেলও ভালো, সর্ষের তেল ভালো, বাদাম তেলও কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই ভালো। আমন্ড অয়েল টয়েল ভীষণ এক্সপেন্সিভ, পাওয়া যায় না। তো সবকিছু এগুলো অয়েল তৈরি, অ্যাভোকাডো অয়েল, অ্যামন্ড অয়েল, বিভিন্ন কিছু পাওয়া যায়, অলিভ অয়েল। কিন্তু যেগুলো ন্যাচারাল সোর্স থেকে আসছে সেগুলো খুব ভালো। আমাদের বাঙালিদের জন্য স্পেশালি হচ্ছে, যেহেতু আমরা মাছ খাই, সর্ষের তেলে মাছ রান্না করি, সেটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো সর্ষের তেল তেল হিসাবে খুব ভালো। বাকি মাছ মাংসের মধ্যে মাছও ভালো, ডিমও ভালো, মাংস ভালো, প্রোভাইডেড তুমি রেগুলার খাচ্ছ না। আর হচ্ছে যেহেতু মাংসের যদি লেগ পিস গুলো খাই চিকেনের, সেই ক্ষেত্রে একটু বেশি ফ্যাট খাওয়া হয়ে যায়। কিন্তু ব্রেস্ট পিস খেলে তুমি খেতে পারো রেগুলার, সেখানে মেনলি প্রোটিন থাকে। তো কি খাচ্ছ, তোমার সুষম খাবার খাওয়া হচ্ছে কিনা, ফ্রুটস ভেজিটেবল খাওয়া হচ্ছে কিনা। ফ্রুটস এর মধ্যে যে কোনো ফলই ইম্পর্টেন্ট আমি মনে করি, কিন্তু স্পেশালি বলবো ভিটামিন সি কন্টেনিং ফ্রুট, সিট্রাস ফ্রুট, এনি কাইন্ড অফ লেবু, তারপরে ধরো আঙুর, বেদানা, পেয়ারা, এইগুলো খুব খুব ইম্পর্টেন্ট খাওয়ার জন্য। এবং তোমার যেখানে ইট ইজ ইয়োর চয়েস, তুমি যেইটা পাবে, আমি বলবো যে যেখানে থাকো সেখানকার লোকাল ফ্রুটস খাওয়া সবচেয়ে ভালো। আমাদের হাতের কাছে যে এই যে ফলগুলো বললাম, এই পেয়ারা, লেবু, বেদানা, এগুলো আমাদের লোকালি পাওয়া যায়। এবং এইগুলোই দেখবে ম্যাক্সিমামই বিভিন্ন মানে বিভিন্ন সময় পাওয়া যায়, মানে পুরো বছর ধরেই পাওয়া যায়। তরমুজও যেমন এখন পাওয়া যাচ্ছে গরমকালে। তো এরকম তরমুজ, পেঁপে ইজ গুড। বাট আদারওয়াইজ এই যেগুলো বললাম যে কোনো ফল, সেটা তোমার চয়েসে। ফলগুলো অ্যাটলিস্ট একটা দুটো ফল তোমার ডায়েটে রাখার চেষ্টা করবে, যাতে ভিটামিন সি পাওয়া যায়। আমলাও খুব ভালো, আমি নিজে আমলকি খেতে খুব ভালোবাসি। দেখো আমলকি চুলে মাখার জন্য ভালো, আমলকি খাওয়ার জন্য ভালো। আমলার রস তো আলাদা করে কিনতেও পাওয়া যায়, তো বাড়িতেও আমলকি রেখে, আমি তো আমলকি শুকিয়ে খেতে খুব ভালোবাসি। তো যে যে বেশ টক টক হয়, আমলকি শুকিয়ে নুন দিয়ে খেতে খুব ভাল লাগে, বা এমনি কাঁচা আমলকিও খেতে খুব ভাল লাগে। তো যারা পছন্দ করো, যারা পছন্দ করো না, তারা রস হিসাবে খেতে পারো, বা শুকিয়ে খেতে পারো, বা আমলা ইন এনি ফর্ম দু চারটে করে যদি মুখে দাও, তো ভিটামিন সির ভেরি গুড সোর্স। এছাড়া আরো অনেক ফল, সবকটা ফলের নাম করা সম্ভব হলো না। যার কাছে যেইটা হাতের কাছে অ্যাভেলেবল, দিনে একটা দুটো ফল খাওয়ার চেষ্টা করো। এইগুলো সিম্পল জিনিস, যেগুলো করলে তোমরা ভালো থাকবে এবং প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে না। এরপরে যেগুলো কমপ্লেক্স জিনিস রইলো, সেগুলো তো আর ডক্টরের পরামর্শ লাগবে। সবকিছু করা সত্ত্বেও হয়তো সবসময় সবার ফল পাওয়া যাচ্ছে না, তখন নিশ্চয়ই আমরা ডক্টরের পরামর্শ নিতে বলবো। এবং সেইখানে তখন আমরা ডায়াগনোসিস করি, আরো টেস্ট করে দেখি কোথায় কি প্রবলেম আছে, সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আজকে অনেক কথা বললাম। তো হোপফুলি তোমাদের কাজে আসবে। একটু ফলো করার চেষ্টা করো, লাইফস্টাইল ইমপ্রুভ করো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো থাকতে হেল্প করো। নমস্কার।